ওনার যেখানে বাড়ি সেখানে একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সহ এরকম কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, তারা হয়তো এখন আর ক্রিয়াশীল নয়, কিন্তু সেই মানুষগুলো কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সাথে মোটামুটি একাকার হয়ে গেছে, কিন্তু তাদের আগের কাজগুলো তো সব ভুলে যায় নাই। সেখানেও স্বার্থ থাকতে পারে, কিংবা চোরাচালানির মধ্যে মধ্যস্থতা করার জন্য কোনো ফায়সালা করার জন্য গিয়েছে, এরকম হতে পারে। ভারতে বাংলাদেশের এমপি খুনের নেপথ্যে কি? ভারতের যে জটিল বিষয় বলছেন, তারপরে ভারতে এমপি খুনের ব্যাপারটা, যদি ভারতে এমপি খুন ব্যাপারটা ওরকম না, যদি এই সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার সে যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে যেত, তারপরে সে যদি মিসিং হতো বা খুন হতো, সেই বিষয়টার তর্কটা আরও অনেক বড় হতো। যেহেতু উনি চিকিৎসার জন্য গিয়েছে, এবং ভারতের গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে আজকেও আমি দেখেছি নানাভাবে কথা হচ্ছে যে এটার মধ্যে অনেক যোগসূত্র রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে যা রয়েছে, ভারতের গণমাধ্যমে যা ইতিমধ্যে যে ধারণা তৈরি করা হয়েছে, ধারণা তদন্তের কোনো এখনও হয়নি, এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছে পরিকল্পিত হত্যা হয়েছে, এবং অন্যান্য গণমাধ্যমে বলেছে। আবার যেখানে ওনাকে ডেড বডিটা এবং ওনার মৃত দেহ পাওয়া গেছে, খণ্ডিত দেহ, সেখানের তথ্যতে আমি আজকে খেয়াল করেছি, ওখানে গণমাধ্যম বলেছে যেদিন উনি ওখানে প্রবেশ করেছে ওনার সাথে 3জন লোক, পুরুষ লোক ছিল, একজন নারী ছিল, তারা বেরিয়ে গেছে, উনি বের হয়নি। তাহলে সেইটাও রয়েছে। বাংলাদেশ থেকে বলা হয়েছে, ওখান থেকে গণমাধ্যমে আসছে আরও বাংলাদেশ থেকে 2জন লোক ওনার সাথে গিয়েছিল, তাদেরকে কোনো না কোনোভাবে সিসিটিভিতে যখন বর্ডার পাস হয় তখন দেখা গিয়েছিল। এরকম নানা কথা রয়েছে, এবং শেষ কথা হচ্ছে যে উনি তো নিহত হয়েছেন, খুন হয়েছেন। তাহলে ভারতে খুন হয়েছে, এর মধ্যে নানা স্বার্থ রয়েছে। ওনার বাড়ি যেখানে কালীগঞ্জ এলাকায়, ঝিনেদার যে কালীগঞ্জ এলাকায়, আমরা নানাভাবে দেখি, দর্শকও জানে যে ওখানে একটা চোরাচালানের বড় ধরনের মাফিয়া রয়েছে। একসময় আলোচিত হুন্ডি কাজল, হুন্ডি ব্যবসায়ী হয়তো ওই এলাকার মানুষ ছিল, সোনা চালান হচ্ছে, হুন্ডি হয় ওই এলাকা থেকে, সেই স্বার্থগুলো রয়েতে থাকতে পারে। উনি কারো পক্ষে বিচার আচারের জন্য ওখানে যেতে পারে, তারাও হয়তো স্বার্থটা ওখানে নিতে পারে, সেটাও হতে পারে। আবার ওনার যেখানে বাড়ি সেখানে একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সহ এরকম কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, তারা হয়তো এখন আর ক্রিয়াশীল নয়, কিন্তু সেই মানুষগুলো কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সাথে মোটামুটি একাকার হয়ে গেছে, কিন্তু তাদের আগের কাজগুলো তো সব ভুলে যায় নাই। যেমন এরকম ট্রেনিং তো আর ভুলে যায় নাই, তাদের ওই কাজগুলো ভুলে যায় নাই। সেখানেও স্বার্থ থাকতে পারে, কিংবা চোরাচালানির মধ্যে মধ্যস্থতা করার জন্য কোনো ফায়সালা করার জন্য গিয়েছে, এরকম হতে পারে। কারো অর্থ মেরে দিয়েছে কেউ, সেইটার পক্ষ অবলম্বন করেছে, সেগুলোও হতে পারে। এরকম অনেক কিন্তু আছে ওর মধ্যে। কিন্তু শেষ কথাটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি, সে কোনো না কোনোভাবে কোথায় গিয়ে সে খুন হলো, ব্যক্তি পর্যায়ে যেখানে গিয়ে উনি খুন হলো সেখানে কেন গেল, সেগুলোও কিন্তু খুঁজে বের করতে হবে। এখানে আমি মনে করি না যে ভারতের মানুষের সাথেই এখানে রয়েছে, খুনের সাথে যুক্ত রয়েছে। আবার এই কথাও মনে করি না যে বাংলাদেশের মানুষ এটা সরাসরি খুনের সাথে যুক্ত রয়েছে। কিন্তু শেষ কথা হলো, খুনটা হয়েছে, এটা খুনটা বের করতে হবে। এবং সংসদ সদস্য কীভাবে যেতে হয়, তার যাওয়া আসা, সে কোথায় গেলে, কীভাবে গেল, তারও তো একটি খতিয়ান বা হদিস বা কোনো বা তথ্য সংসদ সচিবালয়ে থাকা উচিত। তার সাথে কে গেল কি না যাবে, কারণ তার তো নিরাপত্তার বিষয়গুলো রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু যখন এখানেও তো ঘাটতি রয়েছে, ঢিলাঢালা শিথিলতা রয়েছে, সেগুলোও তো ভাবতে হবে। আর যদি কোনো কারণে প্রমাণ হয়ে যায় যে কোনো না কোনোভাবে আন্তর্জাতিক চোরাচালানের সাথে সম্পর্ক বা মধ্যস্থতা করবার জন্যে উনি ওখানে গিয়েই খুনটা হয়েছে, তা জাতিগতভাবে আমরা লজ্জিত হব। আর যার পরিবার, এই তার মানে আনোয়ারুল আজিম সাহেবের পরিবার, তারা তো বেদনাহত হবে, তার এলাকার লোকজন আহত হবে, কষ্ট পেয়েছে তাদের নির্বাচিত নেতা, সেই বিষয়গুলো রয়েছে। আমি মনে করি না যে দুইটা দেশের কোনো মানে রাষ্ট্রীয় শক্তি এই খুনের সাথে, এই হত্যার সাথে যুক্ত। একের পর এক সীমান্তে হত্যা হচ্ছে, এটা কিভাবে দেখেন? সীমান্ত হত্যা একের পর এক যেভাবে হোক না কেন, শুধু এখন হচ্ছে না, লাগাতারভাবে হচ্ছে। এইটা ভারতের সাথে বাংলাদেশের যে একটি বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে এটা আমি বিশ্বাস করতে চাই না। এবং এরকম নানা আলোচনা, একজন রিপোর্টার হিসেবে অনেক সময় অনেক দেখেছি, এখন সংবাদপত্রে আসছি, নানা পর্যায়ে কাজ করি, দেখেছি যে আপনি কি অন্য কোনো অস্ত্র ব্যবহার করার সুযোগ নেই? আমাদের বাংলাদেশে যেমন রয়েছে, যেমন হরতালের সময় আমরা কি গুলি, রাবার বুলেট করা হয়,
আরে রাবার বুলেট ব্যবহার করা যায়, জীবনঘাতী অস্ত্র ব্যবহার করবেন আর বন্ধুত্বমূলক সম্পর্ক আছে বাংলাদেশের সাথে, এইটা যায় না। এইটা মানে একটা দ্বিমুখিতা, দ্বিচারিতার মতো কথা, এটা দিয়ে হয় না। মানুষ মেরে ফেলবেন, আপনার বর্ডার রয়েছে, এটা তো মানে এটা তো একটা ঐতিহ্যের ইতিহাসের অংশ, আমাদের পরম্পরার একটি অংশ। এক বাড়ির একটি রান্নাঘর আর এক বাড়ির ভারতের সাথে আমাদের ছিল না? তো এরকম তো জমি ছিল, আমার বাপদাদার সম্পত্তিতেও যে বাংলাদেশের অনেক বাঙালির এরকম ছিল। তো সেই অবস্থায় সেই বর্ডার থেকে যখন আপনি একটা গরুটা নিয়ে আসতে যাবেন, ফসল কাটতে নিয়ে আসবেন, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তাহলে মনে করবেন যে চোরাচালানের জন্য গেছে। অ্যান্ড কোনো সময় আপনার ভালো লাগে না, সে কারণে আপনি গুলি করে দেবেন। আমরা স্কুল জীবনে যখন পড়তাম, বন্ধুবান্ধবরা আলাপ করতাম এভাবে, স্যার আমার নম্বর দিল না। পরে আমার গল্প শুনতাম যে স্যার তো পরীক্ষার নম্বর দেয় না, ওই দিন স্যারের সাথে স্যারের মেয়ের বা ছেলের খুব ধমক হয়েছে, মেজাজ খারাপ ছিল, স্যার এই জন্য ফেল করাই দিছে। তো এখন ওই যে বর্ডারে যদি কোনো যারা যখন ডিউটি করে, তারা যদি ওইরকম বউর সাথে স্ত্রীর সাথে ঝগড়া করে আসে বা কারোর সাথে মন খারাপ হয়েছে, তখন দেখলো বাংলাদেশি একটা আছে, গুলি করে দিলাম। এখান থেকে বেরিয়ে আসা দরকার। পৃথিবীর কয়টা দেশে রয়েছে আপনি খেয়াল করেন, এত শরণার্থী এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে পৃথিবীর কত কত দেশে, কই যখন ওঠে সেসব দেশে যে সেটা নৌকা দিয়ে ওঠে বা অন্যান্যভাবে যায়, গুলি করে ফেলে দেয় নাকি? এটি একটা নৈরাজ্যর জায়গা। পাকিস্তানিদেরকে মারে, পাকিস্তানি থেকে আসে না ভারতে, তারাকে গুলি করে এরকম মেরে ফেলে নাকি? পাখির মতো গুলি করে মেরে, ইচ্ছা হলে যেমন তেমন ইচ্ছা করে গুলি করে মেরে। আমাদের কোথাও না কোথাও আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তা কারোর সাথে শত্রুতা নয়, আমরা বলি না ভারতের সাথে শত্রুতা রাখেন, কিন্তু আমার একটা মানুষ যখন মারা যায়, কারো ভাই, কারো মা, কারো বোন, কারো সন্তান, তখন বেদনাটা, কষ্টটা অনেক বড় থাকে, ক্ষোভও থাকে। সুতরাং পররাষ্ট্রনীতি নতজানু, এটা বলছি না, বলতে চাইও না। তো যখন কেউ যদি বলে ফেলে যে নতজানু পররাষ্ট্রনীতি, কখন আপনার জন্য কোনো কিছুর কথা বলতে পারেন না, তখন বললেও তো কেউ বলতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না। কিন্তু বিশ্বাস করতে চাই যে এখানে যে মানুষ রয়েছে, সেই মানুষগুলো যে ক্রমাগত মারবেন শুধুমাত্র এই 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর তা নয়। বাংলাদেশ হওয়ার পর থেকেই তো এই ঘটনা ঘটতেই আছে, চলছেই তো। আপনি যদি পরিসংখ্যান বলেন, পরিসংখ্যান অনেক বড়, যে কতজন মানুষ বা ভারতীয় সে যে বর্ডার সিকিউরিটি গার্ডের মাধ্যমে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, পঙ্গু হয়েছে, ধরে নিয়ে গেছে, জীবন কোনো না কোনোভাবে দুর্বিষহ হয়ে গেছে, আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এইটা থেকে আপনারা আমাদেরকেও এর পথ বের করতে হবে এবং এই রকম অস্ত্র ব্যবহার করতে, বর্ডার তো অস্ত্র থাকতেই হবে। বা বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে তাদের সাথে আপনি যদি যুদ্ধ হয় তাহলে ওই অস্ত্র ব্যবহার করেন, কিন্তু সাধারণ মানুষের জন্যে আপনি তো রাবার বুলেটও ব্যবহার করা যায়। যদি এরকম অপরাধের মধ্যে থামাইতে হয়, সে মানুষটা তো আহত হবে, অন্তত জীবন যাবে না, সেরকম ব্যবস্থা করেন। আর সেইটাই যাবেন না, আর মেরে ফেলবেন, পিটিয়ে মেরে ফেলবেন, আবার বলবেন গরু নিতে আসছিল, ঘাস নিতে আসছিল। এটা তো দ্বিপাক্ষিক ব্যাপার। আমি তো আপনার বাড়ি ওই বাংলাদেশের মানুষ তো ওপারে গিয়া জোর করে গরুটা নিয়ে আসে না, নিশ্চয়ই ওপারের মানুষগুলো রয়েছে, তারে তো আর গুলি দেন না, তারা তো জেলখানায় নেন না, সব দোষ এখানে মানুষের। এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। আর আমি মনে করি এটা কখনোই, এটা খুব ভালো কাজ না, নিন্দনীয় কাজ। এবং এই নিন্দনীয় বিষয়টা জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারকে, রাষ্ট্রকে আরও এগিয়ে আসতে হবে। ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, এর পেছনের কারণ কি? ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, এর পেছনের কারণটা তো অনেক জটিল। অনেক যারা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী বা পররাষ্ট্রনীতি নিয়ে কিংবা ধর্ম নিয়ে নানাভাবে যারা পড়াশোনা করে, তারা অনেক ভালো করে বলতে পারবে। কিন্তু আমি আজকের আলোচনায় যদি এই পার্টটা দেখে থাকে সেন্সিটিভ দর্শকরা, তারা হয়তো আরও ভালোভাবে আমার কথাটা বুঝতে পারবেন। ধর্ম যখন বেড়ে ওঠে, ধর্ম, ভারতে বিজেপি রাজনৈতিকভাবে ধর্ম দিয়ে চলছে, তাহলে তাদের ধর্মটার শ্রেষ্ঠত্ব কার কাছে দেখাবে? ভারতে তারপরে হিন্দু মানে সনাতন ধর্মের পরে দ্বিতীয় বৃহত্তম হলো ওখানে মুসলমান, তার শ্রেষ্ঠত্ব তাকে মুসলমানের সাথে দেখাইতে হবে। এবং তার দুটো পাশাপাশি দেশ হচ্ছে বাংলাদেশ, সেখানেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তার আর একটা পাশের দেশে হচ্ছে বেশি মানুষ আছে, সেখানে পাকিস্তান, সেখানেও সংখ্যাগরিষ্ঠ হতো মুসলমান। সুতরাং মধ্যে তারা হিন্দু এবং বা বিজেপি যদি হিন্দু ধর্মীয় একটি রাজনৈতিক দল, তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করবার জন্য ভারতের যে মুসলমান আছে, মুসলমানের কাছে তারা নিপীড়ন করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এরা কোনো না কোনোভাবে আহত করে, তাদের স্বার্থহানি করায় তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় ওখানে।
তারা মুসলমানদের উপরে হিন্দুত্ববাদী যে শ্রেষ্ঠত্বটা সেইটা প্রমাণ করবার জন্য তারা হয়তোবা এই নির্যাতন বা এই কাজগুলো করে থাকেন। ভারতে নরেন্দ্র মোদী এবার হেরে যাচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন, আপনি কি বলবেন? যে বিশ্লেষকরা নরেন্দ্র মোদী হেরে গেছে তারা ভারত নিয়ে বেশ গবেষণা করছে, নির্বাচন নিয়ে তাদের গবেষণা রয়েছে, কথা বলছে। আমিও গণমাধ্যমে দেখছি যে একটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে ভারতে যখন যে পরিমাণ ধর্মতন্ত্র রয়েছে সেই ধর্মতন্ত্রর ব্যারিয়ার বের করে অন্যরা যারা গণতান্ত্রিক রাজনীতি বা অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা ভারত করে আসছে সেখানে ফেরত যেতে পারবে আমার মনে হচ্ছে না। কারণ ইদানিংকালে আপনি নানাভাবে, আপনিও গণমাধ্যমের মানুষ, দর্শক যারা রয়েছেন তারাও অনেকভাবে আমাদের চেয়ে অভিজ্ঞতারা দেখে অভ্যস্ত হয়েছে, আরও নিজেদেরকে সমৃদ্ধ করছে দর্শকরা, যে ভারতের যে পুঁজি বিনিয়োগকারী সবচেয়ে যারা ধনী তারা এখন বিজেপিকেই কোনো না কোনোভাবে তাদের নির্বাচনেও তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করছে এবং তারা মনে করছে যে বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে তাদের পুঁজি অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এবং কথা বলতে হচ্ছে এভাবেও যদি বলি যে ভারতের মিডিয়াকে এখন কিন্তু গদি মিডিয়া বলা হয়, মানে মোদি মিডিয়া বাদ দিয়ে গদি মিডিয়া, সকল মিডিয়া এখন মোদির পক্ষে অবলম্বন করছে। কেউ ভিন্ন মত অবলম্বন করবার কারণে হয়তোবা এরকম রয়েছে। কিন্তু ধর্ম যেখানে আঁকড়ে ধরে আশেপাশে, যে ধর্মকে বিজেপিকে যদি ভোট দেন তাহলে কি হবে, ভোট দিলে হলো আপনি নিশ্চিত স্বর্গে চলে যেতে পারবেন। তো স্বর্গ একসাথে কাছাকাছি লাগবে আর সুযোগ সুবিধা পাবো, আর সুযোগ সুবিধার স্বর্গ যখন একত্র হয় তখন ভাই স্বর্গের দিকেই সবাই যেতে চায়। তাহলে বিজেপি হলো স্বর্গের আশ্বাস দিয়ে স্বপ্ন দেখিয়ে মানুষের শেষ জায়গাতে হচ্ছে মৃত্যু হওয়ার পরে যে একটু স্বর্গে যাব। মুসলমানরা মনে করে যে মৃত্যুর শেষে পরে যদি ভেস্ত যেতে পারি, তা ভেস্ত যদি কারো সামনে এনে দেওয়া হয় তাহলে সে তো ভেস্তের দিকেই যেতে চাইবে, স্বর্গের দিকে যেতে চাইবে। সুতরাং স্বর্গ বিক্রি করে যারা ভোটে আসতেছে সেই স্বর্গ বিক্রিটা, মানে স্বর্গ বিক্রি ব্যাপারটা বুঝেন না, সেটার জন্য সেখানেই যাবে। মোদির ব্যাপারে যারা হচ্ছে, কারণ মোদির একজোট হতে পারে না। খেয়াল করবেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যারা মোদির বিপক্ষে আছে, বিজেপির বিপক্ষে, তারা একটা জোট করেছে, ইন্ডিয়া জোট, কিন্তু তারা পশ্চিমবঙ্গে করে নাই। পশ্চিমবঙ্গে 42টি আসন রয়েছে, সেখানে বরঞ্চ ভোট ভাগাভাগি হওয়ার কারণে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস অনেকগুলো আসন কিংবা বেশি আসনও 42টার অন্তপক্ষে 22টাও পেয়ে যেতে পারে বিজেপি। তাহলে আপনি কিভাবে আশা করছেন? কিংবা আসামের জায়গায় যে অবস্থায় রয়েছে, ত্রিপুরা, আমার পার্শ্ববর্তী দেশ যেগুলো নিয়ে আমরা মোটামুটি একটু ওয়াকিবহাল থাকি, এটা খোঁজখবর নেই, নজরে রাখি, সেখানেও এই একই অবস্থা রয়েছে। সেটা যদি হয়, কিংবা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলখানা নিয়ে গেল এবং পশ্চিমবঙ্গের অনেক বড় বড় নেতাকে নানা অভিযোগে তারা কিন্তু জেলে নিয়ে গেছে এবং কোনো না কোনোভাবে তাদেরকে এমন কিছু অভিযোগ সামনে নিয়ে আসে। ওই যে বললাম যে গদি মিডিয়া এত বেশি প্রচার করতেছে যে এদের দুর্নীতির আর শেষ নেই। সেটাই যদি হয় তাহলে মিডিয়ায় তো মানুষ এখন রাজনৈতিক দলগুলোর বা কর্মসূচি যতটা না যায় তার চেয়ে মানুষ মিডিয়া এবং এখনকার সময় টেলিভিশনের এই প্রসারমান একটি অবস্থায় এত বিকশিত হয়েছে, মানুষ নানা ভালো জিনিসও দেখে, মন্দ তথ্যও পায় এবং গুজব তথ্যও পায়। এই সরবে, কারণ তাদের কাছে বেশি পুঁজি আছে, বেশি পুঁজি বিনিয়োগ করে বেশি গুজব তৈরি করে নির্বাচনে এমন একটি পরিস্থিতি তৈরি করতেছে যেখানে মনে হয় যেন একসাথে নির্বাচনে 400 পার, মানে 400 পার হলে কি হবে, বিরোধী দল তো নাই, বিজেপি যেটা বলছে, মানে তখন কি হবে, মানুষ কিন্তু সহজে আর ভোট পচাতে চায় না যে আমার ভোটটা নষ্ট হোক। সেটা বাংলাদেশেও একই অবস্থা, ভারতেও একই অবস্থা, কালচার তো একটু খুব বেশি আলাদা নয়। তাহলে বিজেপি ওখানে যে কোনোভাবে হোক আসন হয়তো কমলেও কমতে পারে, কিন্তু মোদিকেই হয়তোবা আমরা এই জুনের প্রথম সপ্তাহে ক্ষমতায় আবার নতুন করে দেখতে পারবো। এছাড়া অপর কিছু নাই। যদি পরিবর্তন হয়, মোদির পরে যদি আর কোনো কিছু আসে, গদি কেউ যদি আসে, তখন হয়তো কোনো কিছু হলেও হতে পারে। তাতে আসলে খুব বেশি আমাদের কুম্ভীরাস্ত্র বর্ষণ করার কিছু নাই, খুব খুশি হওয়ার কিছু নাই। ওখানে ধর্মতন্ত্রই সামনের দিকে এগিয়েছে। ধর্ম যেখানে সুন্দর করে, ধর্ম এমন একটা জিনিস ওইখানে, সেটা হচ্ছে যত বেশি পানি দিবেন তত বেশি ফুলে ফেঁপে উঠবে, মাঝে মধ্যে ফলও দিবে, কিন্তু সেই ফল কেউ খেয়ে দেখে নাই। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে ওখানে গবেষকরা, বিশ্লেষকরা যাই বলুক না কেন, ওখানে বিজেপি জিতবে, যেন তেনভাবেই জিতবে। ভারতের ক্ষমতার বদল হলে বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে কি?
ভারতের ক্ষমতার যদি বদল হয়, পালাবদল যদি ঘটে, বাংলাদেশ নীতির কি পরিবর্তন হতে পারে? বরঞ্চ এতদিন জেনে আসছি বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, যদি পরিবর্তন হয় তাহলে কংগ্রেসের কাছেই, জাতীয় কংগ্রেসের কাছেই ওনাদের জাতীয় নেতৃত্বটা থাকবে। তাই বলা হয়ে থাকে বা জানাশোনাও রয়েছে, বরঞ্চ বাংলাদেশ জাতীয় কংগ্রেসের সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যোগসূত্রটা অনেক বেশি আরও বিজেপির চেয়ে। তো বিজেপি ভারত মনে করে যে তার পূর্বাংশের যে ভারতের যে পূর্বাংশ যে কটা রাজ্য রয়েছে, 7 সিস্টার রয়েছে, সেগুলোর সাথে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলোর সাথে আওয়ামী লীগের সাথে দুতিয়ালি বা আওয়ামী লীগের সাথে যোগাযোগটা এইটাই বরঞ্চ ভালো। কারণ ভারতের কিছু তেতো অভিজ্ঞতা রয়েছে, সেই তেতো অভিজ্ঞতাগুলো রয়েছে এরকম যে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র কিংবা উলফাদের এখানে আশ্রয় প্রশ্রয়ের একটা অভিযোগ ছিল। সেসব কারণে ভারত এই যারা আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছে তাদেরকে আসে না। সুতরাং তাদের নিরাপত্তার স্বার্থেই, যাদের কাছে আস্থা এবং বিশ্বাস অর্জিত হয়েছে, তাদের সাথেই সরকার হিসাবে ভারতের যে সরকার থাকবে তারা সম্পর্ক বজায় রেখে চলবেন। সুতরাং আমি ওই কথাটা বলছি যে সেটা আর সম্ভব নয়, এবং ওরা বাংলাদেশের নীতি এখন যেটা রয়েছে সেই নীতিতেই তারা চলবে।